জি আসসালামু আলাইকুম। জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব স্কিনের একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে। এটা ভাইরাল ইনফেকশন, ভাইরাস দিয়ে এটা হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। আমি রোগটার নাম আবার বলছি, হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। বর্তমানে এবছর কেন জানি এটা বেশি বেশি ছড়িয়ে পড়েছে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন ঘরে ঘরে এই রোগটা এখন একেবারে মহামারী আকার ধারণ করছে। আমাকেও প্রতিনিয়ত দুটো তিনটা হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এই রোগের চিকিৎসা করতে হয়। তারই ধারাবাহিকতায় এই ভিডিওটা তৈরি করা। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর আপনি বিস্তারিত জানতে পারলে আপনি আপনার নিকটস্থ ডাক্তারের কাছে আপনার বাচ্চাকে নিয়ে যেতে পারবেন। যেহেতু বয়স্কদের তুলনায় এটা বাচ্চাদের বেশি বেশি হয়ে থাকে। বাচ্চাদের নিয়ে গিয়ে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখালে শিশু বিশেষজ্ঞ একজন ডাক্তার ওকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে আপনাকে কিছু উপদেশ দেবে। আপনি ওই উপদেশগুলো যদি মান্য করে চলেন, ও এক সপ্তাহ পর এমনি এমনি ভালো হয়ে যাবে। তো হ্যাঁ দর্শক শ্রোতা, আমি এখন আলোচনা করব হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এই রোগটা কি? রোগের সাথে নামের সাথেই একটা কিন্তু মিল আছে। হ্যান্ড মানে এই হাত, ফুট মানে পা, অ্যান্ড মাউথ মুখ গহ্বর, ওরাল ক্যাভিটি। এই তিন জায়গাতেই এই রোগটার বেশি দেখা যায়। আর একটা কথা যদিও এখানে উল্লেখ করা নাই, রোগটার নাম হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, কিন্তু এখানে আর একটা জায়গাতে বেশি বেশি লক্ষ্য করি, বিশেষ করে থাইতে, উরুতে, অর্থাৎ হিপ হিপ এলাকাতে বেশি বেশি করে পাওয়া যায়, সচরাচর আমি দেখি। তো এর লক্ষণটা কি? অনেকেই এর লক্ষণের সাথে, যেহেতু লাল লাল র্যাশ হয়, গোটা হয়, আর বর্তমানে ডেঙ্গু চলতেছে, ডেঙ্গুর সাথে মিলিয়ে দেখতেছে। ওই NH1 পরীক্ষা করছে, IgE, IgM এই পরীক্ষাগুলো করছে। এই পরীক্ষাগুলোতে নেগেটিভ আসছে। নেগেটিভ তো আসবেই, যেহেতু এটা তো আর ডেঙ্গু না, যেহেতু এটা ডেঙ্গি না, যার পরিপ্রেক্ষিতে নেগেটিভ আসাই স্বাভাবিক। এটা হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। অনেকে আবার এটা এই যে ভয়াবহ একটা রোগ নাম শুনেছেন, মাংকি পক্স। গোটা হয়, র্যাশ হয়, পানি পানি হয়ে ফুলে ওঠে। তো অনেকের ধারণা যে এটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, এটা ডেঙ্গুও না, পক্সের সাথেও, চিকেন পক্সের সাথেও মিল খাচ্ছে না, তাহলে এটা হয়তো বা সেই ভয়াবহ রোগ মাংকি পক্স হবে। আসলে না দর্শক শ্রোতা, এটা মাংকি পক্স না, এটাই হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। লক্ষণ কি? হঠাৎ জ্বর আসবে, কোনো র্যাশটা শরীরে থাকবে না, 2-3 দিনের ভিতরে শরীরে র্যাশ আসবে। কোথায় র্যাশ আসবে? এই যে হাতের তালু, এই যে হাতের তালু দেখতেছেন, পাম্প, এই পাম্পের ভিতরে র্যাশ আসবে। পায়ে র্যাশ আসবে, পায়ের পাতায়, পায়ের তালুতে, ওখানেও লাল লাল র্যাশ আসবে। এই র্যাশটা একটু চিকেন পক্স থেকে আলাদা। চিকেন পক্সের র্যাশ একটু অন্য রকমের হয়, আর এটা কিন্তু মানে রঙের দিক থেকে একটু রক্তিম বর্ণের হয়ে থাকে, লাল আকারের হয়ে থাকে। এখান থেকেই কিন্তু আমরা এটাকে কিন্তু শনাক্ত করে ফেলি, আমাদের আর অন্য কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা দেখলেই বুঝি যে এটা লাল, টকটকে লাল, মনে হয় যেন এটা দিয়ে এই মুহূর্তে ব্লিডিং হবে, এরকমের লাল, যার পরিপ্রেক্ষিতে আমাদের শনাক্ত করতে আর কোনো রকমের দেরি হয় না। এই গেল। আর একটা হলো যে
সোর থ্রোট, ওরাল ওরাল সোর, এই মুখমণ্ডলে ক্ষত থাকবে, মুখমণ্ডলে ঘা থাকবে, হিপ এলাকায় এটা ছড়িয়ে ছিটিয়ে যাবে, এই সমস্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। লক্ষণ কি? রুগী খেতে চাবে না, একদম খেতে চাবে না। বাবুরা, ছোট ছোট বাবুরা একদম খাবে না, কারণ তার ওরাল ছোর, মুখে ঘা, এমতো অবস্থায় খাবে কিভাবে? খেতে চাবে না। শরীরের টেম্পারেচার 101 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে যেতে পারে, এবং হচ্ছে। আমি মেপে দেখেছি 102, 3 এরকমের পাওয়া যাচ্ছে। আর চিকেন পক্সে একটু র্যাশ থাকে এবং ওখানে খাওয়ায়, এখানে কিন্তু বেশি জ্বালা যন্ত্রণা করবে, খাওয়াবে কিন্তু বেশি, এবং বার্নিং সেন্সেশন হবে, জ্বালা পোড়া করবে। এখান থেকেও কিন্তু রোগটাকে কিন্তু শনাক্ত করতে সুবিধা হয়, যেহেতু জ্বালা পোড়াটা বার্নিং সেন্সেশনটা খুব বেশি হবে, জ্বালা পোড়াটা খুব বেশি হবে। আর রুগীকে আপনারা অবজারভেশনে রাখবেন, ট্রিটমেন্টের জন্য অবজারভেশনে রাখবেন। আপনার ছোট বাবুরা 24 ঘন্টায় 6 থেকে 7 বার পেশাব করে কিনা। যেহেতু তার টেম্পারেচার বেশি, কিছু খেতে চাচ্ছে না, তো তার এমতো অবস্থায় ডিহাইড্রেশন হতে পারে, ওরাল খেতে পারছে না। আর যখন ওরালে স্বাভাবিক খেতে পারবে, তরল, আমরা বলি বেশি বেশি করে তাকে তরল খাবার দেওয়ার জন্য। এখন যখন সে লিকুইড খাবার গ্রহণ করতে পারছেন না, তখন এই মুহূর্তে আমরা বলি আপনি নিকটস্থ হসপিটালে আপনি ভর্তি করেন, যেহেতু তাকে ওই প্যারেন্টাল নিউট্রিন দিতে হবে, আইভি দিতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে, তা না হলে সে ডিহাইড্রেশনে ভুগবে। তো এটা আমরা পরবর্তীতে করে থাকি। আর প্রাথমিক পর্যায়ে কিছু চিকিৎসা দিয়ে ছেড়ে দেই, যেহেতু ভাইরাসের অ্যাগেনিস্টে তেমন কোনো চিকিৎসা নেই, কিন্তু এটা পরবর্তীতে যাতে না ছড়ায়, জ্বরের জন্য যেটা আমরা দিয়ে থাকি অ্যাসিটামিনোফেন, বয়সের তারতম্য অনুসারে এটার একটা ডোজ আমরা নির্ধারণ করে থাকি। অ্যাসিটামিনোফেন যে কোনো একটা ভালো ব্র্যান্ডের একটা অ্যান্টিহিস্টামিন বাচ্চাটাকে দিয়ে থাকি, এতেও ভালো একটা ফল পাওয়া যায়। আর অ্যাসাইক্লোভির নামে একটা অ্যান্টিভাইরাল ট্যাবলেট, সিরাপ এবং মলমও আছে, ক্রিমও আছে। অ্যাসাইক্লোভির বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, কোনো কোম্পানির নাম এখানে আমি উল্লেখ করতে পারছি না। আমি উল্লেখ করতে পারছি না বলতে ভুল, পারছি, কিন্তু আমি করব না, কারণ আমি কোনো কোম্পানির সাথে দায়বদ্ধ না, যার কারণে কোনো কোম্পানির নাম আমি বলবো না। শুধু ইনগ্রেডিয়েন্টসটা বলে গেলাম। অ্যাসাইক্লোভির, এটা 200 mg, তারপর আসে 400 mg এই আকারে ট্যাবলেট পাওয়া যায়। 400 mg ট্যাবলেট অ্যাডাল্টের জন্য আমরা 4 থেকে 5 বার আমরা খেতে দিয়ে থাকি। আর শিশুদের, 2 বছরের কম শিশুদের 200 mg 4 বার দিয়ে থাকি। আর সাথে অ্যাসাইক্লোভির যে ওয়াইনম্যান ক্রিমটা আছে, এটাও আক্রান্ত স্থানে ট্রপিক্যালি ইউজ করার জন্য আমরা সাজেশন করে থাকি। তো এভাবে যদি আপনি করেন, অল্প দিনেই বাচ্চা সুস্থ হয়ে যাবে, 7-8 দিনের ভিতরে বাচ্চা সুস্থ হয়ে যাবে। আর এরকমের এটা কন্ট্রাক্টি ডিজিজ, এটা বাচ্চাদের হলে, ওই বাচ্চাদেরকে স্কুল গোয়িং হলে স্কুলে যেতে দেবেন না, 1 সপ্তাহ 10 দিন স্কুলে যেতে দেবেন না, ঘরের ভিতরে রাখবেন, বেশি কোথাও হাঁটাচলা করতে দেবেন না, কারণ একজনের থেকে আরেকজনের ভিতরে এটা ছড়িয়ে যেতে পারে। তো একটু কেয়ারফুলি থাকবেন, সতর্ক থাকবেন। থ্যাংক ইউ অল।